ড্রয়িং রুমে সোফায় বসে পা দুলিয়ে টিভি দেখছে আর আইসক্রিম খাচ্ছে রোজ। টিভিতে সে এতই মগ্ন যে তার হাতের আইসক্রিম নিয়ে অন্য কেউ খাচ্ছে এতে তারই কোনো খেয়ালই নেই। সে আগের মতোই এক ধ্যানে টিভি দেখছে আর আইসক্রিম খাচ্ছে। হঠাৎ তার মনে হলো মুখে আইসক্রিম নয়, নরম জাতীয় কিছু যা হাতে কাতুকুতু দিচ্ছে। কিছুটা ভয় পেয়ে হাতের দিকে তাকালো। তাকাতেই অবাক, ওমা একি, আমার আইসক্রিম কই গেল? তাহলে আইসক্রিম ভেবে এতক্ষণ নিজের হাত খাচ্ছিলাম, কিন্তু আইসক্রিম শেষ হলো কখন? আমার তো স্পষ্ট মনে আছে আমার আইসক্রিম শেষ হয়নি, তাহলে গেল কোথায়? আমার এই কাণ্ড দেখে পাশ থেকে রোদ ভাইয়া হুঙ্কার করে হু হা করে হেসে দিল। অপলক দৃষ্টিতে তার হাসি দেখছি। ছেলেদের হাসি এত সুন্দর হয় কেন? প্রকৃতি যেখানে নিজ হাতে মেয়েদের সব সৌন্দর্য ঢেলে দিয়েছে, সেখানে এই ছেলেটা এত সুন্দর হাসি পেল কোথা থেকে? চুরি ডাকাতি করেনি তো করতেও পারে, এই ছেলেকে বিশ্বাস নেই। কিরে তুই এমন পেটুক মেয়ে, আমাদের বাসার সবকিছু খেয়েও তোর শান্তি হয় নাই, এখন নিজের হাতও খাচ্ছিস। এজন্য আমি ভয় তোর থেকে দূরে দূরে থাকি। তুই যেই রাক্ষস মেয়ে, কখন না আবার আমাকে খেলে ফেলিস। রোদ ভাইয়ার কথায় ঘোর কাটল। রোদ ভাইয়া আয়েস করে আমার আইসক্রিম খাচ্ছে আর আমাকে পচাচ্ছে, যা মোটেও সহ্য হচ্ছে না আমার। তাই এমনি রেগে মেগে দিলাম ওর হাতে কামড় বসিয়ে। আহহ, বুচি পেচি, তুই আমাকে কামড় দিলি কেন? তুই আমার আইসক্রিম নিলি তাই? রাক্ষস মেয়ে, এইটুকু আইসক্রিমের জন্য কামড়ে দিলি? হাত ঝাঁকিয়ে। হুম, বেশ করেছি। গাল ফুলিয়ে। দাঁড়া বলেই আমার হাতে একটা কামড় বসিয়ে দিল। আহহ, ওমা গো, এই রাক্ষস ছেলে আমায় খেয়ে ফেলল গো। ওই তুই এটা কি করলি? কেন কামড় দিলাম? তুই আমাকে কামড় দিয়েছিস, আমিও তোকে কামড় দিলাম। কামড়ের বদলে কামড় শোধবোধ। এই রোদ কারো কাছে ঝনি থাকে না, বুঝলি, ভাব নিয়ে। তাই আচ্ছা বলে উম্মা গালে একটা ডিপ কিস করলাম। আমার গাল এগিয়ে দিয়ে, নে এবার ব্যাক কর। ঘটনার আকস্মিকতায় রোদ পিলে চমকে উঠল। এখনো হা হয়ে আছে। দেখে মনে হচ্ছে বাকরুদ্ধ হয়ে গেছে। এসব কাজ এই মেয়ের দ্বারাই পসিবল। পৃথিবীর যেই কাজগুলো অন্য কেউ করতে পারবে না, সেই কাজগুলো এই নির্লজ্জ মেয়ে অনায়াসে করতে পারে। এহহ, তোর মতো বেহায়া মেয়েকে আমি করব কি সোয়াকক জীবনেও না। কেন তুই এখনই বললি তুই কারো কাছে ঋণী থাকিস না? তাহলে ঠোঁট উল্টিয়ে কামড় আর কিসি এক না। রোদ যাকে তাকে কিস করে না। রোদের চয়েজ এখনো এতটা খারাপ হয়নি তোর মতো বুচি পেচিকে কিস করবে। কেন রে, আমি কি সত্যি দেখতে খুব খারাপ? একটা কিসি তো কর না। অভিমানী সুরে। না, করব না। আমার বউয়ের ভাগের কিস তোকে দেব কেন? দেব না, ওটা আমার বউয়ের জন্য তুলে রাখছি। কথাটা শুনেই খুশিতে লাফিয়ে উঠলাম আমি। তুই সত্যি বলছিস? তাহলে তোর বউ আমিই হব, চিন্তা করিস না। আর কিসিগুলো আমিই পাব, কারণ আমি ছাড়া তোর কপালে বউ জুটবে না। আমি মরে গেলেও তোকে বিয়ে করব না। তার ছিঁড়া মেয়ে কোথাকার, তুই যাবি এখান থেকে না, কানের নিচে দেব একটা। ফাজিল মেয়ে, আমার হাতটার 12টা বাজিয়ে দিয়েছিস। হাত ঝাঁকিয়ে। ওই বকবি না। তুইও তো আমার এত সুন্দর তুলার মতো নরম হাতটা কামড়ে খেয়ে নিয়েছিস। দেখ, একটা টুকরো মাংস উঠে গেছে মনে হয়। হাত এগিয়ে দিয়ে। কই দেখি দেখি, খুব ব্যথা পেয়েছিস তাই না রে? বলেই কামড়ে দেওয়া জায়গায় এরেকটা কামড় বসিয়ে দিল রোদ। আহোহো, চিৎকার দিয়ে, ও ফুপ্পি গো, তোমার রাক্ষস জলহস্তি কুমির ছেলে আমায় খেয়ে ফেলল গো। দেখে যাও আমাকে একা পেয়ে কি অত্যাচারটাই না করছে। কামড়টা খুব বেশি গভীর হওয়া, হাত থেকে রক্ত বের হয়ে গেল। কামড়ে দেওয়া জায়গায় রোদের দাঁতের দাগ ফুটে উঠেছে। রোদের দিকে তাকিয়ে দেখল তৃপ্তির হাসি হাসছে। আস্ত শয়তান ছেলে, আমি এত কষ্ট পাচ্ছি তাও দাঁত কেলাচ্ছে। ওদের চিৎকার শুনে রোদের মা মিসেস আয়েশা রুমে আসলেন। এদের কাণ্ড দেখে উনি কি বলবেন বুঝতে পারছেন না।
কারণ এরকম ঘটনা তিনি 5 বছর ধরে দেখে আসছেন। সবসময় কিছু না কিছু নিয়ে ঝগড়া লেগেই তাকে, কিন্তু এত কিছুর পরও কেউ কাউকে ছেড়ে থাকতে পারে না। মাইশা শাহরিয়ার রোজ ফুপ্পির বাসায় থাকে। আদি বায়মান রোদের বড় মামার মেয়ে। রোজ ইন্টার সেকেন্ড ইয়ার আর রোদ কেমিস্ট্রি নিয়ে অনার্স করছে, 3rd ইয়ারের স্টুডেন্ট। রোদের কোনো বোন নেই, সেজন্য রোদের মা বাবা ওকে নিজের মেয়ের মতো ভালোবাসেন। ফুপ্পির কোনো মেয়ে না থাকায় আর রোদের জন্য রোজ তাদের বাড়িতে থাকে। রোজ রোদকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু রোদ বাচ্চা মেয়ের ফাজলামো ভেবে পাওয়া দেয় না। আবার রোজকে ছাড়া 1 মিনিটও থাকতে পারে না, কিন্তু কেন ওকে ছাড়া থাকতে পারে না তার ওর নিজেরই অজানা। সারাক্ষণ ঝগড়া ঝাঁটি মারামারি এসবেই দুজনে অভ্যস্ত। রোজের বাবা মা এই শহরেই থাকেন। রোজের 2 বোন 1 ভাই। রোজ সবার ছোট। দুজনের এমন কাণ্ডে তিনি হতবাক। তিনি নিজের ছেলেকে ধমক দিয়ে বললেন, রোদ সবসময় মেয়েটাকে এত জ্বালাস কেন? তোর জন্য আমার বাসায় একটা দিনও শান্তি পেল না। দেখ তো হাত থেকে কতটা রক্ত ঝরছে। এভাবে কেউ করে? আহহ মা, পড়তে দাও তো। গেমস খেলতে খেলতে আমাকে কামড় দিলে পরে কি ঘটতে পারে এটা ওর আগে ভাবা উচিত ছিল। আমি কি আগে ওকে কামড় দিচ্ছি? ও প্রথমে দিয়েছে তাই আমিও দিয়েছে। ইটস রিভেঞ্জ মমো। থামো। ইটস রিভেঞ্জ। ও না হয় বাচ্চা, এত বুঝে না, কিন্তু তুই তো বুঝদার ছেলে তাহলে। রোদের এই কথায় রোজ খুব কষ্ট পেল। সত্যি রোজ মরে গেলেও হয়তো রোদের কিছু আসবে যাবে না। রোক 1 মিনিটও সেখানে না দাঁড়িয়ে নিজের রুমে এসে ঠাসস দরজা লক করে দিল। মিসেস আয়েশা ডাকছেন হাতে মেডিসিন দেওয়ার জন্য, কিন্তু শুনল না। তাই তিনি রোদের উপর বিরক্ত হয়েই নিজের কাজে গেলেন। মেঝেতে রক্ত দেখে রোদের মনে পড়ল তখন রোজের হাত থেকে রক্ত বেরিয়েছিল। আর এটাও জানে রোদ মেডিসিন না লাগিয়ে দিলে হাতটা যেভাবে আছে সেভাবেই থাকবে। তাই আর দেরি না করে দৌড়ে মিসেস আয়েশার কাছে গেল। মমো, রোজের হাত থেকে কি খুব বেশি রক্ত ঝরছিল? আর হাতে কি মেডিসিন দিয়েছে? এখন আমাকে কেন জিজ্ঞেস করছিস? তখন মেয়েটার দিকে ফিরেও তাকালি না। তোর কথা শুনেই তো মেডিসিন না দিয়ে রেগে দরজা বন্ধ করে দিয়েছে। অনেকবার ডাকার পরও এখনো খোলেনি। এখনো খায়নি। যাক বাবা, এখন তোর একটু শান্তি লাগবে। মেয়েটা কষ্ট পাচ্ছে। ও কষ্ট পেলেই তো তোর আনন্দ হয়। জাগিয়ে আরাম করে টিভি দেখ। দেখ মমো, আমি কিন্তু ইচ্ছা করে কিছু করিনি। ওই বাকি একটা আইসক্রিমের জন্য আমায় কামড়ে দিল। তার উপর উল্টো পাল্টা কথা বলছিল, তাই রাগটাকে কন্ট্রোল করতে পারিনি। ফার্স্ট এইড বক্সটা দাও তো। এই নাও। রোদের হাতে দিতে দিতে, মেডিসিন দিয়ে আমাকে উদ্ধার করো। দেখ গিয়ে দরজা খুলতে পারো কিনা। মেয়েটাকে আর কত কষ্ট দিবি বল। রোদ কথা না বাড়িয়ে মাথা নিচু করে চলে গেল। রোজের দরজায় এখন সারাদিন ডাকলেও দরজা খুলবে না, সেটা রোদ ভালো করেই জানে। তাই ব্যালকনি দিয়ে রুমে চলে গেল। রুমে ঢুকে দেখল রোজ কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। চোখের পাপড়ির মধ্যে 2-1 ফোঁটা পানি এখনো লেগে আছে। হাতে রক্ত পড়া বন্ধ হয়ে গেছে। রোজকে না ডেকে রোদ তার হাতে মেডিসিন লাগাতে লাগল। হঠাৎ হাতে ঠান্ডা কিছু ফিল হওয়ায় রোজের ঘুম ভেঙে গেল। রোদকে হাতে মেডিসিন লাগাতে দেখেই এক ঝটকায় হাত সরিয়ে নিল। কি হলো, হাত সরালি কেন? আমি ঔষধ লাগাবো না, তুই যা আমার রুম থেকে। আমার রুম তো লক। তাহলে নিশ্চয় ব্যালকনি দিয়ে ঢুকেছিস। এবার হাতটা দে, না হলে তো জানিস আমার কথার অবাধ্য হওয়ার জন্য কি শাস্তি পেতে পারিস। চোখ রাঙিয়ে রোজ জানে এখন কথা না শুনলে 1 ঘন্টা হাঁপা টিপাবে, কাপড় ধোয়াবে, রুম মুছাবে, দরকার পড়লে মারবেও। তাই বাধ্য মেয়ের মতো হাত এগিয়ে দিল। এই তো গুড গার্ল, এভাবে বাধ্য মেয়ে হয়ে থাকতে পারিস না। তোর আইসক্রিম আমি খেয়েছি, সেটা ফেরত দেব, চিন্তা করিস না। তুই থাক, আমি আসছি বলেই চলে গেল।
কিছুক্ষণ পর রোদ আবারও রোজের রুমে ফিরে এলো হাতে খাবারের প্লেট নিয়ে। নে এবার খেয়ে নে। না আমি খাবো না, আমার খিদে নেই। মম বলল এখনো কিছু খাসনি? তাহলে খিদে নেই কেন? এমনি, ভালো লাগছে না। ভালোই ভালোই খেয়ে নে, না হলে খুব খারাপ হয়ে যাবে। তুই খাইয়ে দিলে খাবো, না হলে লাগবে না। করুণ কণ্ঠে। রোজের কথা শুনে ভ্রু কুঁচকে তাকালো রোদ। ফোনটা হাত থেকে রেখে রোজকে খাওয়াতে শুরু করল। রোজ খাচ্ছে আর রোদকে দেখছে আর ভাবছে, আমার এত খেয়াল রাখে, আমার দিকে কেউ কুনজরে তাকালো, তাকে দুনিয়া থেকে বিদায় করতেও পিছপা হয় না, তাহলে আমাকে ভালোবাসে না কেন? কথাগুলো ভাবতে ভাবতে আনমনেই বলে উঠল, ভাইয়াক বলো না ভালোবাসি। রোজের কথা শুনে মুহূর্তেই রোদের চোখ মুখের ধরন পাল্টে গেল। ঠাসস। রেগে খাবারের প্লেট রেখে রোজের গালে থাপ্পড় বসিয়ে দিল রোদ। থাপ্পড়ের তাল সামলাতে না পেরে বিছায়া আধশোয়া হয়ে পড়ে রয়েছে রোজ। এই তোকে না কতবার বলছি এসব কথা বলবি না, কথা কানে যায় না। সেদিনের মেয়ে এখনো নাক টিপলে দুধ বেরোবে আর তার মাথায় প্রেমের ভূত চেপেছে। এই তুই ভালোবাসার কি বুঝিস? আগে বড় হ, তারপর প্রেম করতে আসিস। তোকে কিছু বলি না বলে মাথায় উঠে নাচতে শুরু করে দিয়েছিস। ফারদার এসব কথা বললে এর থেকেও ভয়ানক কিছু হবে তোর সাথে, বুঝতে পেরেছিস? রোদের কথাগুলো রোজের এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিয়েছে। রোদের এই রূপ রোজের অজানা নয়। এখন যদি রোজ এসব কথা আবার বলে তাহলে রোদ আরও ক্ষেপে যাবে, তাই চুপ করে চোখের পানি ফেলছে। রেগে চলে যেতে নিলে রোদের হাত ধরে আটকায় রোজ। রোদ চোখ রাঙাতেই বলে উঠে, ভাইয়া তুই আমাকে মারলি। ভালোবাসিস না ঠিক আছে, তাই বলে মারার কি আছে? দেখ গালটা লাল হয়ে গেছে, খুব জ্বলছেও। আমি না হয় না বুঝে বলে ফেলেছি, তাই বলে তুই আমাকে মারলি আর আমাকে না খাইয়ে চলে যাচ্ছিস। আমার না খুব খিদে পেয়েছে, কিন্তু তুই তো আর খাওয়াবি না। ঠিক আছে যা, আমি না খেয়েই থাকবো, তুই চলে যা। অভিমানী সুরে। রোজের এমন ব্যবহারে রোদ অবাকের চরম পর্যায়ে পৌঁছাল। এই মেয়ে কি এমন ভাব করছে যেন এখানে কিছুই ঘটেনি। কোথায় রোদের উপর রাগ করা উচিত ছিল, কিন্তু তা না করে এসব কথা বলছে। আবার রোজের জন্য মাও হল। সত্যি রোজ না হয় বলেই ফেলেছে, তাই বলে আমার এভাবে রিয়াক্ট করা উচিত হয়নি। তাকিয়ে দেখলাম গাল পুরো লাল হয়ে স্ট্রবেরি আইসক্রিমের মতো হয়ে গেছে। এই পাগলি মেয়েটাকে নিয়ে আমি কি করব? রোদ রোজের কাছে গিয়ে বসল, জিজ্ঞেস করতে লাগল, খুব লেগেছে তাই না রে? অনুতপ্ত হয়ে রোজ মাথা নাড়িয়ে হ্যাঁ জানাল। তুই তো জানিস আমার রাগ উঠে গেলে মাথার ঠিক থাকে না, তাহলে কেন শুধু শুধু আমাকে রাগাস? সরি রে, আমি বুঝতে পারিনি তোর এতটা লেগে যাবে, এজন্যই তোকে এত রাগাই। আমি জানি তুই রেগে গেলে পাগল হয়ে যাস, তাই তোকে রাগিয়ে দেই বলেই খিলখিল করে হাসতে লাগল। সারাদিন ধরে অনেক বকা প্লাস মারলি। তোর বকা আর মায়ের খেয়ে খেয়ে আমার খুব খিদে পেয়ে গেছে, এবার আমাকে খাইয়ে দে। রোদ অবাক হয়ে ভাবছে আর রোজকে খাইয়ে দিচ্ছে, এই মেয়ে কি কোনো দিনও শুধরাবে না। তার মানে আমাকে তুই পাগল বললি? হুম, পাগলকে তো পাগলই বলবো। জানিস আমার ফেসবুক ফ্রেন্ড সামিয়া পাবনায় থাকে। পাগলাগার্দে ওর চেনা জানা আছে। আসলে ও একবার ওখানে অ্যাডমিট ছিল, তো তাই ভাবছি তোকে ওখানেই রেখে আসব। বিশ্বাস কর তোর কোনো প্রবলেম হবে না, সামিয়া মাঝে মাঝে তোকে গিয়ে দেখে আসবে, তোর খেয়ালও রাখবে। তাই নাকি? দাঁড়া তোকে মজা দেখাচ্ছি। বলেই খাবার প্লেট রেখে রোজকে ধরতে গেলেই রোজ এক দৌড়ে পালালো। পরের দিন রাস্তায় একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে লাবিবা। একে তো গরম, তার উপর আজ কোথাও কোনো রিকশা পাওয়া যাচ্ছে না। মেজাজ চরম আকারে পৌঁছেছে। এদিকে কলেজেও লেট হয়ে যাচ্ছে, কিন্তু বাধ্য হয়েই দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাকে। হঠাৎ আচমকা কেউ ধাক্কা মারে তাকে।
তাল সামলাতে না পেরে ধপ করে নিচে আহহ করে বসে পড়ে। হাত অনেকটা ছিলে গেছে তা দেখে রাগে গজগজ করতে লাগল। হঠাৎ লক্ষ্য করলাম আমার সামনে কেউ একটা হাত বাড়িয়ে দিয়েছে। হাতের দিকে চেয়ে হাত বাড়িয়ে দেওয়া লোকের ফেসের দিকে ভ্রু কুঁচকে তাকালাম আমি। দেখতে ফর্সা, পরনে জিন্স আর ব্লু টি শার্ট, হাতে সানগ্লাস, কানে ইয়ারফোন, গোজা চুলগুলো ডার্ক করা। একেই হয়তো কবি সাহিত্যিকেরা তাদের কবিতার ভাষায় সুদর্শন পুরুষ বুঝিয়েছেন। ছেলেটার হাত না ধরেই টুপ করে উঠে দাঁড়ালাম আমি। দাঁড়িয়েই সামনে থাকা লোকটার উপর রেগে বলতে লাগলাম, মেয়ে দেখলেই শুধু ধাক্কা খেতে ইচ্ছা করে তাই না, অসভ্য ইতর জানোয়ার। বলে যেই না লোকটার গালে চড় বসাতে যাব অমনি লোকটা খপ করে আমার হাত ধরে ফেলল। এই যে মিস, আল্লাহ শুধু আপনাকেই হাত দেননি, আমাকেও দিয়েছেন। হাত দেখিয়ে ইচ্ছা করলে এখনই তোমার হাত ভেঙে গুড়িয়ে দিতে পারি, কিন্তু আমি তা করব না। কারণ তুমি যে ওয়ার্ডগুলো ইউজ করলে তার একটাও আমি না। কি হহ, ছাড়ুন। নিজে ভুল করে আবার আমার হাত ভাঙ্গার হুমকি দিচ্ছেন। আমার হাত ভাঙ্গবেন আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব নাকি? বেশি বাড়াবাড়ি করলে রাস্তার লোক ডেকে গনাদোলাই খাওয়াবো। হুম, ভুল করেছি বলেই ভুল শুধরানোর জন্য হাত বাড়িয়ে দিয়েছিলাম। হাত ছেড়ে দিয়ে, কিন্তু আপনি তার আগেই রেগে ফায়ার হয়ে গেলেন। এখন দঙ্গল বাহিনীকে কি করে খবর পাঠাই বলুন তো? চিন্তিত হয়ে লোকটার কথায় রাগ আরও বাড়তে লাগল। আমাকে কিছু বলার সুযোগ দিয়ে লোকটা আবার বলতে লাগল, আমি আপনাকে ইচ্ছা করে ধাক্কা দেইনি, তাড়াহুড়োতে যাচ্ছিলাম তাই ভুলবশত হয়ে গেছে। তার জন্য আই এম সরি। আর একটা কথা মনে রাখবেন, কাউকে কিছু বলার আগে ভেবে চিনতে বলবেন। আপনি যা ভাবছেন আমি তেমন নই। মেয়েদের রেসপেক্ট করতে জানি। আচ্ছা, আপনার হয়তো অনেকটা লেগেছে। কথাবার্তায় লোকটাকে ভালোই মনে হচ্ছে, না হলে এভাবে কথা বলতো না। হুম, কিছুটা। চলুন আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাই। আমার জন্য আপনাকে কষ্ট পেতে হলো না, প্রয়োজন নেই। খুব বেশি লাগেনি, এমনি কলেজের দেরি হয়ে যাচ্ছে। কিছু মনে না করলে আমি কি আপনাকে পৌঁছে দিতে পারি? আসলে আমি ওদিকেই যাব। এখন এখানে কোনো রিকশা বা অটো পাবেন বলে মনে হচ্ছে না। না, ঠিক আছে, আমি চলে যাব। আপনি আসতে পারেন, আমার সাথে যেতে পারেন, কোনো সমস্যা হবে না। আচ্ছা ঠিক আছে, আপনি যেই টাকাটা অটোকে দিতেন সেটা আমায় দিয়ে দেবেন, ঠিক আছে? লোকটাকে আর কিছু বলতে পারলাম না। আমারও কলেজে যেতে দেরি হয়ে যাচ্ছে, তাই উনার গাড়িতে করেই কলেজ যাচ্ছি। রোদ ভাইয়া আমাকে কলেজে নামিয়ে দিয়ে ভার্সিটিতে চলে গেছে। ভাইয়া প্রতিদিনই আমাকে পৌঁছে ভার্সিটি যায়। লাবুর জন্য ওয়েট করছি, কিন্তু তার আসার কোনো নাই নেই। ওহহ, বলা হয়নি লাবিবা ইসলাম আমার বেস্ট ফ্রেন্ড। আমি ওকে লাবু বলেই ডাকি, আবার মাঝে মধ্যে লেবু বলেও চেতাই। গেটের দিকে তাকাতেই দিকে লাবুকে কেউ নামিয়ে দিচ্ছে। আমি অনেক উকিঝুঁকি দেওয়ার পরও তার মুখ দেখতে পেলাম না। একরাশ হতাশা নিয়ে বসে আছি। লাবু এসেই আমার পাশে বসল। কি রে, এখনো ক্লাস শুরু হয়নি? আগে বল, তোর সাথে লোকটাকে? তুই কি আমার ভাইরে বিয়ার আগেই বিধবা করার প্ল্যান করছিস? সত্যি কইরা ক, ছেলেটাকে? উহুম, আমি চিনি না লোকটাকে। রাস্তার সব কথা খুলে বললাম, ব্যাস, আর কিছু না। সত্যি কিছু না। সন্দেহের ওর দৃষ্টিতে তাকিয়ে, সত্যি আর কিছু না, বিশ্বাস কর। কিছু না হলেই ভালো, পড়ে যদি শুনি উনার সাথে ইন্টু পিন্টু চলছে তাহলে বুঝবা লাবু কত ধানে কত চাল। আমার কতদিনের ইচ্ছা আমার লাবিব ভাইয়ের লগে তোর বিয়া দিমু। মি লাবিব আর লাবিবা, কত মিল তোদের নামের। কত মজা করব তোদের বিয়েতে। উফ, এসব ভাবলেই খুশিতে লাফাতে ইচ্ছা করে। হুম, আমি তোর ভাইকে বিয়া করমু না। আজ পর্যন্ত চোখেই দেখলাম না কালা না ল্যাংড়া। আর তারে করুম বিয়াহু। এই লেবু, একদম ফালতু বকবি না।
আমার লাবিব ভাইকে দেখে যে কোনো মেয়ে ফিদা হয়ে যায়, আর তুই কি আবোল তাবোল বকছিস? বইন, তোর ভাই খুব ভালা। এবার ক্লাসে চল। চল। ক্লাস শেষ করে রোদ ভাইয়ার জন্য দাঁড়িয়ে আছি। আজ তার একটু লেট হচ্ছে। হঠাৎ সামনে লাবিব ভাইয়াকে দেখতে পেলাম। ভাইয়া এখানে? কিন্তু আমার জানা মতে এই কলেজে ভাইয়ার কেউ পড়ে না, তাহলে এ সময় এখানে কেন? দৌড়ে গিয়ে ভাইয়ার সামনে দাঁড়ালাম। আমাকে দেখেই ভাইয়া বলে উঠলেন, পিচ্ছি যে, কেমন আছো? জি ভালো আছি ভাইয়া। আপনি ভালো আছেন? ভালো আছি। রোদ আসেনি এখনো? না। ভাইয়া তুমি এখানে? একটা কাজে এসেছিলাম। গাড়িতে পানি নেই, তাই পানি নিতে নেমেছি। ওহহ, এর মধ্যে রোদ ভাইয়া এসে হাজির, সাথে একটা মেয়েও। কিন্তু রোদ ভাইয়া তো কোনো মেয়ের সাথে মিশে না, তাহলে এই শাকচুন্নিটা কে? ভাইয়ার সাথে মেয়েটাকে দেখে আমার রাগে মাথা ফেটে যাচ্ছে। তখন লাবিব ভাইয়া বললেন, রোজ ওই যে দেখ, রোদ আসছে। দেখেছি। কিন্তু সাথে মেয়েটাকে? মন খারাপ করে। হয়তো চেনা কেউ, মন খারাপ করিস না। এরই মধ্যে আমাদের সামনে এসে হাজির হলেন রোদ ভাইয়া আর শাকচুন্নি। লাবিব ভাইয়াকে এখানে দেখে রোদ ভাইয়াও অবাক হলেন। দুজনেই সমবয়সী বন্ধুদের মতো থাকেন। লাবিব ভাইয়া রোদ ভাইয়ার কাজিন, আমাকে নিজের বোনের মতো ভালোবাসেন। আর আমিও উনাকে নিজের ভাইয়ের মতো মনে করি। আমি কিছু বলার আগেই কি করে সব বুঝে ফেলেন। লাবিব আর রোদ ভাইয়ার কথার মাঝে শাকচুন্নি রোদ ভাইয়ার হাত ধরে বলে উঠল, হেই রোদ, কি করছো এখানে? আমার আর ভালো লাগছে না, চলো এখান থেকে। শাকচুন্নির কথা শুনে বড় বড় চোখ করে রোদ ভাইয়ার দিকে তাকালাম। রোদ, ঠিক আছে নেহা, তোমার ভালো না লাগলে চলে যাও। নেহা, হো বেবি, এরকম কেন বলছো? আমি তোমাকে না নিয়ে যাব না বলেই রোদ ভাইয়াকে জড়িয়ে ধরল। শাকচুন্নির এমন বিহেভে আমি আর লাবিব ভাইয়া চমকে উঠলাম। রাগটাকে আর আটকাতে না পেরে মেয়েটার কাছে গিয়ে টেনে রোদ ভাইয়ার থেকে ছাড়ালাম। সোজা করে দাঁড় করে বলে উঠলাম, এই শাকচুন্নি, তোর লজ্জা করে না অন্যের বিএফকে পাবলিক প্লেসে জড়িয়ে ধরিস? নির্লজ্জ বেহায়া মেয়ে কোথাকার। নেহাহন্যেরোর বিএফ মানে? রোদ, ও এটা কি বলছে? ও কি বলল বে? আমি বলছি শোনে রাখো, আমি ওর অনলি ওয়ান জিএফ না, বউ আর কেউ নেই। আমার বরকে জড়িয়ে ধরা দেখি কোনো হাত দিয়ে আমার রোদকে ধরেছিস বলেই হাত ধরে একটা মোচড় দিলাম। মেয়েটা আহহ করে উঠল, ইচ্ছা তো করছে তোর হাত ভেঙে দেই, কিন্তু পারলাম না। আর কোনোদিন যদি রোদ ভাইয়ার আশেপাশে দেখি তাহলে হাত পা ভেঙে দেব। আমার এমন কাণ্ড দেখে লাবিব আর রোদ ভাইয়া অবাকের সপ্তম আকাশে পৌঁছে গেছে। চুপচাপ দাঁড়িয়ে আমার কাণ্ড দেখছে। আর দুজনে মুচকি মুচকি হাসছে। রোদ, দেখ নেহা, তোকে আগেই বলেছিলাম কিন্তু শুনলি না। এখন আমার কিছু করার নেই। রোদের কথা শুনে মেয়েটা রাগে গজগজ করে চলে গেল। মেয়েটা চলে যাচ্ছে তখন দেখলাম লাবিব ভাইয়া আর রোদ দুজনে কি যেন ফুসুর ফুসুর করছে। কিন্তু আমি একটু দূরে থাকায় কিছুই শুনতে পারছি না। আড়ি পেতেও শুনতে পেলাম না। লাবিব, দেখ রোদ মেয়েটা কিন্তু তোকে সত্যি ভালোবাসে। দেখলি নেহার সাথে কি করল? রোদধুর ভাইয়া, তুমিও ওই শয়তান মেয়ের মতো কথা বলছো। আরে ভাইয়া, ও এখনো ছোট, ভালোবাসার কি বুঝে? এই বয়সটা ভুল করার বয়স। আমাকে হয়তো এখন ওর ভালো লাগছে, কিন্তু কিছুদিন পর আর লাগবে না। কারণ এ সময় শুধু নিজের আবেগ দিয়ে মানুষ চিন্তা করে, বাস্তব বুঝতে পারে না। ভবিষ্যতে কি হতে পারে সেটাও জানে না। রোজেরও তাই আমি এখন শুধু মায় ওর আকর্ষণ। আর এই আকর্ষণ বেশি দিন থাকবে না। কিছুদিন পর এই মোহ কেটে যাবে। লাবিব, তুই যাই বলিস না কেন, আমার কিন্তু তা মনে হয় না। এখন নেহার সাথে যা করল, এটা তোর প্রতি ভালোবাসা না থাকলে করতে পারত না। আমি শিওর তুই রোজের কোনো মোহ নস, তুই ওর সত্যিকারের ভালোবাসা।
আর সেটা তুই স্বীকার কর আর নাই বা কর, এটাই সত্যি। না ভাইয়া, তুমি ভুল ভাবছ, এমন কিছু না। তুরিমি দেখ, কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে। ওই পিচ্চির ভালোবাসা টালোবাসা কিছু না। আমার থেকে বেটার কাউকে পেলে আমাকে ছেড়ে চলে যাবে। কারণ এখন বাহিরের চাকচিক্য দেখে সাময়িকভাবে আমার প্রতি হয়তো আকৃষ্ট হচ্ছে, কিছুদিন পর তা কেটে যাবে। আর আমি শুধু ওকে আমার একজন ভালো বন্ধু মনে করি, এর বাইরে কিছু ভাবি না আর ভাবতে পারবো না। আর আমার মনে হয় ও সবসময় দুষ্টুমি করে আমাকে রাগানোর জন্য এসব বলে। একটু বেশিই দুষ্টু কিনা? এর থেকে বেশি কিছু না। ওকে, এটা তোর মনে হয়, আমার না। তবে এটাও ঠিক, লাইফটা তোর আর তার ডিসিশনও একমাত্র তুই নিতে পারিস। সো যেটা ভালো বুঝিস সেটা করিস। তবে ওর কথাটা আরেকটু ভেবে দেখিস কেমন। মেয়েটা চলে যেতেই লাবিব আর রোদ ভাইয়া হুঙ্কার করে হেসে উঠল, কিন্তু রোদ ভাইয়ার হাসিটা আমার কাছে অস্বাভাবিক টেকছে। যার গার্লফ্রেন্ডকে আমি এতক্ষণ ঝেড়ে বিদায় দিলাম, সে আমাকে কিছু না বলেলে উল্টো এখন হাসছে, অদ্ভুত। এখন তো আকাশচুম্বী রাগ নিয়ে আমাকে ঝাড়ার কথা, কিন্তু তা না করে এভাবে হাসছে কেন? আমি ভ্রু কুঁচকে তাকাতেই রোদ ভাইয়া হাসি থামিয়ে দিলেন, সাথে লাবিব ভাইয়াও। লাবিব ভাইয়া বলে উঠল, রোজ মেয়েটাকে যা দিলি না, আহহ। এ জন্মে আর রোদ কেন কোনো ছেলেকে জড়িয়ে ধরা তো দূরে থাক, তাকাতেও সাহস পাবে না বলেই আবারও হাসতে লাগল। রোদ ভাইয়া কিছুটা রেগে বলে উঠল, ওই বুচি পেচি, তুই আমার গার্লফ্রেন্ডকে ভাগাইলি কেন? তোর জন্য কি শান্তিতে প্রেমও করতে পারমু না? আর কি বললি নেহাকে তুই? আমার কি শয়তান মেয়ে, এত কষ্ট করে একটা গার্লফ্রেন্ড জুটাইলাম আর তুই কিনা ভাগিয়ে দিলি। প্রেম শুরুর আগেই এভাবে শেষ করে দিলি। দুঃখী ফেস করে। ওই চুপ কর। তোকে ওই শাকচুন্নির কাছ থেকে বাঁচানোর জন্য এসব নাটক করলাম, চোখ টিপে। প্রেম করার জন্য আর মেয়ে পাইলি না, এইরকম একটা শাকচুন্নিকে চয়েজ করলি। ধুর, এ তো আমার থেকেও দেখতে খারাপ। ছি, তোর পছন্দ এত খারাপ? নাক সিটকে। কি বললি নেহা, দেখতে খারাপ? দেখেছিস কি স্টাইলিশ আর মডার্ন। ওকে দেখলেই আমি ফিদা হয়ে যাই। ওর মাঝে নিজেকে হারিয়ে ফেলি। আহ, কি রূপ! ওর মতো মেয়ে যে আমাকে চুজ করেছিল, এটা আমার ভাগ্য, বুঝলি? ছি, তুই নিজেকে এত চিপ মনে করিস? এরকম মেয়েকে তো আমাদের পাড়ার মটকোও চুজ করবে না। আর তুই ছে ছে ছে। যাগ্গে তোর গার্লফ্রেন্ড, তুই বুঝে নে, আমার কথা বলে কাজ নেই। ওই আর কি বলবি তুই? আমার গার্লফ্রেন্ড ভাগিয়ে এখন সাধু সাজছিস? আমাদের কথার মাঝেই লাবিব ভাইয়া বলে উঠল, এবার থামো তোরা। রাস্তায় দাঁড়িয়েও ঝগড়া করবি নাকি এবার বাড়ি যাবি? একটু পর সন্ধ্যা হয়ে যাবে, এবার বাড়ি যা। ও ভাইয়া, তুমিও চলো না আমাদের বাসায়। কতদিন আসো না, আড্ডা দিই না। আমার সাথে সাথে রোদ ভাইয়াও বলল, হ্যাঁ রে ভাইয়া, চল, আজ অনেক মজা করব। না রে, আজ অনেক কাজ আছে, অন্য একদিন যাব। এই যে পিচ্ছি, রাগ করো না, কয়েকদিন পর যাব, তখন জমিয়ে আড্ডা দিব, ঠিক আছে? সত্যি যাবে তো, নাকি মিথ্যা বলে পালাচ্ছ? মুখ গোমরা করে। না, সত্যি যাব। এবার আমি আসি, তোরাও আর রাস্তায় ঝগড়া না করে বাড়ি গিয়ে যত ইচ্ছা ঝগড়া করিস। লাবিব ভাইয়াকে বিদায় জানিয়ে আমি আর রোদ ভাইয়া বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছি। হঠাৎ আইসক্রিম পার্লারের সামনে এসে বাইক দাঁড় করালেন রোদ ভাইয়া। বাইক থেকে আমাকে নামতে বলে নিজেও নেমে গেলেন। কিরে, আইসক্রিম খাবি তো? অবাক হয়ে দেখছি এই লোকটার আজ হলো কি? এত কিছুর পর আমাকে এভাবে ছেড়ে দিল, অ্যামেজিং। তবে যাই হোক, রোদ ভাইয়ার গার্লফ্রেন্ডকে তো ফুটাতে পেরেছি, এই অনেক বলেই একটা ক্লোজ আপ হাসি দিলাম। এতক্ষণে ভাইয়া আইসক্রিম নিয়ে হাজির। আমাকে হাসতে দেখে বলে উঠল, এত হাসির কিছু নেই, কালকে তোর আইসক্রিম খেয়েছিলাম তাই আজকে এটা ফেরত দিলাম, আইসক্রিম হাতে দিয়ে। তাই বলে ভাবিস না আমি সব ভুলে গেছি বা তোকে ছেড়ে দিচ্ছি।
আমার গার্লফ্রেন্ড ভাগানো মজা টের পাবি, আগে বাড়ি যেতে দে, তারপর দেখ তোর কি হাল হয়। ভাইয়ার কথা শুনে মুহূর্তেই আমার সকল খুশি হাওয়া হয়ে গেল। এটা কি হলো, আমি কি ভাবছিলাম আর হলো কি? ওই ভাইয়া, আমি কি ভুল কিছু করেছি নাকি? তোকে ওই কুৎসিত মেয়েটার হাত থেকেই তো বাঁচিয়েছি। নারে বইন, একদম ঠিক কাজ করছিস। এবার বাংলার পাঁচের মতো মুখ না বানিয়ে তাড়াতাড়ি আইসক্রিম খা, বাড়ি যেতে দেরি হয়ে যাচ্ছে। তুই যেই হুমকি দিলি এরপর আর আইসক্রিম আমার পেটে সইবে না। এই নে আইসক্রিম এগিয়ে দিয়ে, তুই বরং আমার আইসক্রিমও খেয়ে নে, তবুও প্লিজ ভাইয়া আমায় ছেড়ে দে। নো ছাড়াছাড়ি নাটক না করে খেয়ে নে। তোর নাটকে আমি গলছি না। এই ভাইয়া দেখ না, আমার দুঃখে আইসক্রিমটাও গলে যাচ্ছে, তাহলে তুই কেন পারবি না? বেশি না, হাত দিয়ে দেখিয়ে, এই একটু গললেই হবে, প্লিজ একটু গলে জানা। বুচি পেচি উল্টা পাল্টা কথা বলে আমার মাথা আমার করিস না। একবার যদি মাথা গরম হয়ে যায় তাহলে আর ঠান্ডা হবে না। সো বকবক না করে চুপ থাক। কেন ঠান্ডা হবে না? দাঁড়া, তোর মাথা আমি এক্ষুনি ঠান্ডা করে দিচ্ছি বলেই আইসক্রিম রোদ ভাইয়ার মাথায় ধরলাম। এমন ঘটনায় ভাইয়া আমার দিকে 770 কেজি ওজনের রাগ নিয়ে তাকাল, যার ভার সহ্য করার ক্ষমতা আমার নাই। মাথা থেকে তাড়াহুড়ো করে হাতটা সরিয়ে নিলাম। ওই বুচি পেচি, কি করলি এটা? রাস্তায় বলে এখন বেঁচে গেলি, চল বাসায় চল। তোকে আদর করতে নেই। আজ নিজে আইসক্রিম খেতে নিয়ে এসেছিলাম বলে এমন করলি, ঠিক আছে আর কখনো নিয়ে আসব না। দে আইসক্রিম বলেই আমার হাত থেকে ধুম করে আইসক্রিম কেড়ে নিয়ে ফেলে দিল। আর আমি দুঃখ ভারাক্রান্ত মুখ নিয়ে দাঁড়িয়ে আছি। কিন্তু বেশিক্ষণ সেই শান্তিটাও পেলাম না। টেনে নিয়ে বাইকে বসিয়ে স্টার্ট দিল আর বাইক বুমবম করে আপন গতিতে ছুটতে লাগল। বাসায় এসেই খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি আমি, যাতে রোদ ভাইয়া আজকে আমার করা কাজের জন্য কোনো রকম শাস্তি না দিতে পারে। জানি ফুপ্পির সামনে আমাকে কোনো কঠোর শাস্তি দিতে পারবে না। তাই রাতটাই ঝুঁকিপূর্ণ, কারণ যখন সবাই গভীর ঘুমে আচ্ছন্ন থাকে তখন আমার শাস্তির অধ্যায়ের সূচনা হয়। তাই আজ দরজা লক করে একটা নাগিন ড্যান্স দিয়ে এই ভেবে ঘুমিয়ে পড়েছি যে আজ ভাইয়া আর আমায় কোনো শাস্তি তো দূরে থাক, আমার রুমেও ঢুকতে পারবে না। রাত প্রায় 12টা, হঠাৎ দরজা খোলার শব্দে ঘুম ভেঙে যায় আমার। এতরাতে কে আসতে পারে আমার রুমে সেটা আমার অজানা নয়। কিন্তু কথা হলো দরজা তো লক, তাহলে খুলল কি করে? আমি চোখ বন্ধ করে নিজের ভাবনায় মগ্ন, তখন রোদ ভাইয়া প্রবেশ করল আমার রুমে। আমি এখনো চোখ খিচে বন্ধ করেই আছি, কারণ আমি তো এখন গভীর ঘুমে আচ্ছন্ন। রোদ ভাইয়া এসে আমার পাশে ধুম করে শুয়েই বলে উঠল, এই বুচি পেচি, আমি জানি তুই ঘুমাসনি, তাই অ্যাক্টিং করে লাভ নাই। তাড়াতাড়ি উঠো আর কাজে লেগে পড়। আমি এখনো শুয়ে আছি, কোনো নড়াচড়া নেই, থাকবে কি করে? ঘুমের মানুষ কি এত তাড়াতাড়ি জাগতে পারে? পারে না তো। আবার রোদ ভাইয়া বলল, ভালোই উঠো, তাহলে শাস্তি কম ভোগ করবি, আর যদি এখন না উঠিস তাহলে আরো কঠোর শাস্তি ভোগ করবি। দেখ এবার তোর চুজ করার পালা। ভাইয়ার কথায় ধরফড়িয়ে উঠে বসে পড়লাম আমি। আর ভাইয়া হেসে বলল, তুই না ঘুমেছিলি, তাহলে আমার কথা শুনলি কি করে? আসলে আমতা আমমতা করে। আসলে আর নকলে না করে, যা 5 মিনিটে আমার জন্য কফি বানিয়ে নিয়ে আয়। আমি পারবো না, আমি এখন ঘুমাবো। তুই আমার রুমে ঢুকলি কি করে? রুম তো লক ছিল। আমার বাড়িতে তুই সামান্য রুম লক করেই ছাড়া পাবে যাবি? আহা, এখনো বোকা হাদারামি রয়ে গেলি, বুদ্ধি আর হলো না। এসব কথা বাদ, কফি নিয়ে আয়। 1 মিনিট কিন্তু ওভার। আমি পারবো না। তুই নিজে গিয়ে বানিয়ে খা, আমি ঘুমাবো। তুই সবসময় এত তর্ক করিস কেন? যা বলছি নিয়ে আয়, আর যদি 5 মিনিটের বেশি সময় লাগে তো? না, আমি এক্ষুনি যাচ্ছি, এর বেশি সময় লাগবে না। দৌড়ে রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে নিয়ে এলাম। যা কাজ এইটুকুই, আহা কি আনন্দ। গিয়েই টুপ করে ঘুমিয়ে পড়ব। রুমে গিয়ে ভাইয়ার হাতে কফির মগ ধরিয়ে আমি বিছনায় ধুম করে শুয়ে পড়লাম।
আমি শুতেই ভাইয়া চিৎকার করে উঠল, ওই তোকে কি আমি শুতে বলছি? না, আমার ঘুম পেয়েছে, আমি ঘুমাবো এখানে, তোর বলা না বলার কি আছে? এবার নিজের রুমে গিয়ে শান্তিতে কফি খা আর আমাকে শান্তিতে ঘুমাতে দে। আমার শান্তি কেড়ে নিয়ে অশান্তিতে রেখে তুই শান্তিতে ঘুমাবি, এটা ভাবলি কি করে? তোর শাস্তি তো এখনো বাকি আছে, আগে দেনাপাওনা মিটিয়ে নেই, তারপর রুমে যাব। এখনো বাকি আছে, আমি আরো ভাবলাম শেষ। মুখ কালো করে। শাস্তি শুরুর আগেই শেষ ভেবে নিলি? সত্যি তুই একটা বোকা। আমার গার্লফ্রেন্ড ভাগিয়ে তুই এত সহজে ছাড়া পেয়ে যাবি ভেবেছিস? পাটা খুব ব্যথা করছে, পা টিপে দে তো। ভাইয়া দেখ, কাল খুব সকালে আমার ক্লাস আছে, এখন যদি না ঘুমাই তাহলে সকালে উঠব কি করে বল? বিশ্বাস কর, আমি তো তোর ভালোর জন্যই এটা করেছি। মিথ্যা বাহানা বন্ধ কর। আমার ভালো তুই চিন্তা করিস? ওয়াও গ্রেট, তাহলে আমার ভালোর জন্য ভালো করে আমার পা টিপ। ভাইয়া আমার ঘুম পাচ্ছে, প্লিজ আমায় একটু দয়া কর। তুই জানিস না আমার শরীরে তোর জন্য দয়া মায়া নাই। চুপচাপ পা টিপ, আর যদি দেরি করিস তাহলে 1 ঘন্টা বেশি টিপতে হবে, কি রাজি? টানা 2 ঘন্টা ধরে রোদ ভাইয়ার পা টিপছি তো টিপছি, কিছুতেই নিস্তার নেই। এভাবে নয়, ওভাবে নয়, সেভাবে বলে বলে আমার হাড় মাস জ্বালিয়ে খাচ্ছে কুমির ছানা। আমার আরামের ঘুম হারাম করে, এখন কি সুন্দর করে ঘুমাচ্ছে দেখ। আমার ভাবনায় ছেদ ঘটিয়ে আবারও কুমির ছানা বললই ভালো করো, টিপ একটুও ঘুমাতে দিলি না। আমার খুব ঘুম পাচ্ছে, এবার একটু শান্তিতে ঘুমাতে দে। রাগ এখন চরম আকারে পৌঁছাল। এতক্ষণ ধরে পা টিপছি তাও হচ্ছে না, ঠিক আছে। কিরে, তোর হাতের জোর দেখছি বেড়ে গেছে, এভাবে পা টিপলে কখন ঘুমিয়ে যেতাম। তাই নাকি? তাহলে এখন ভালোভাবে ঘুমা। আমি তো জানি কুত্তার পেটে ঘি ভাত হজম হয় না। ওমা গো বলেই এক লাফ দিয়ে উঠে বসল রোদ ভাইয়া, আর আমি ভাইয়ার এই অবস্থা হাসছি। এই তুই হাতুড়ি দিয়ে কি করছিস? কেন পা টিপছি? তুই তো বললি তোর খুব ভালো লাগছে। তোকে আমি বলতেই ভ্যাভ্যা করে কেঁদে দিলাম আমি। আমার কান্না গতি বাড়তেই লাগলো আর ভাইয়া ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। আমি যে এমন কিছু করতে পারি হয়তো ভাবতে পারিনি। আমি কান্নার শব্দ আরেকটু বাড়াতে যাব তখনই আমার মুখ চেপে ধরল আর আমি চোখ পিটপিট করে ভাইয়ার দিকে তাকাচ্ছি। ওই কাঁদছিস কেন? কান্না থামা, ধমক দিয়ে। এই কাকের ডাক আমার কানের মাথা খেয়ে নিল। হাতুড়ি দিয়ে আমার পায়ের 12টা বাজিয়ে কান্না করছিস তুই, জাস্ট অসাধারণ। আমি চোখ দিয়ে মুখের দিকে ইশারা করলাম, রোদ ভাইয়া মুখ থেকে হাত সরিয়ে দিল। বল কি হয়েছে? একটা হৃদয়হীন পাষাণ তুই, আমি যে সারারাত ধরে একবারও ঘুড়িমাতে পারিনি সে খেয়াল কি তোর আছে? তুই জানিস না রাতে না ঘুমালে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায়, আর তুই আমাকে সারারাত ধরে টর্চার করছিস বলেই কিল ঘুষি মারতে লাগলাম। ফুপ্পিকে কিছু বলি না বলে তোর অত্যাচার দিন দিন বেড়েই যাচ্ছে, দাঁড়া আমি এখন ফুপ্পির কাছে নালিশ করব। ওই ডাইনি, এবার থামো। শুধু কাঁদতেই জানিস। নে তুই ঘুমিয়ে পড়, আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তবুও ফুপ্পি ভক্ত মেয়ে, ন্যাকা কান্না বন্ধ কর। সত্যি। নয়তো মিথ্যা বলতে যাব কেন? কথাটা সে করার আগেই ধুম করে বিছানায় শুয়ে পড়ল আমি। আহা কি আনন্দ! এইটুকু কষ্টের বদলে এত বড় প্রতিদান ভাবতেই আনন্দে লাফালাফি করতে ইচ্ছা করছে। রোদ ভাইয়া আমার মাথায় বিলি কেটে ঘুম পাড়াচ্ছে আমাকে। আমি 2 চোখ ভরে দেখছি রোদকে। আচ্ছা, আমাকে যতই জ্বালাক না কেন তবু আমার ভালো মন্দের খবর রাখে। আদর করে খাইয়ে দেয়, আমার সব ইচ্ছার দাম দেয়, তাহলে আমাকে ভালো কেন ভাসতে পারে না? দেখতেও তো আমি খারাপ নই যে কেউ একসাথে দেখলে বলে মেড ফর ইচ আদার, তাহলে এই সব প্রশ্নের সঠিক কোনো ওর নেই আমার কাছে। পরের দিন সকালে আবার কাঠফাটা রোদে দাঁড়িয়ে রিকশার জন্য ওয়েট করছে লাবিবা। কিন্তু রাস্তায় রিকশার চিটে ফোটাও নেই। একরাশ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আছে সে। হঠাৎ তার সামনে এসে একটা গাড়ি থামল।
সে ভ্রু কুঁচকে একবার গাড়িটার দিকে তাকালো, কিন্তু গাড়ির কালো গ্লাস তোলা বিদায় কিছুই দেখতে পেল না, তাই রিকশা খোঁজায় মনোনিবেশ করল। কিন্তু পরক্ষণেই কিছুটা পরিচিত কারোর গলার স্বর শুনে আবারও গাড়ির দিকে তাকাল। আরে ইনি কালকের সেই লোকটা এখানে কি করছে? এই যে মিস, চলুন আপনাকে পৌঁছে দেই। না লাগবে না, আমি রিকশা নিয়ে চলে যাব। এখনো বিশ্বাস করতে পারছেন না? উঠে আসুন, এখানে রিকশা পাওয়া দুষ্কর। আর কথা না বাড়িয়ে উঠে পড়লাম। গাড়িতে উঠে সিট বেল্ট পরে বসে পড়লাম। এই জায়গা থেকে রিকশা পাওয়া খুব টাফ, সেটা আমি নিজেও জানি, কিন্তু উপায় নেই, তাই বাধ্য হয়েই দাঁড়িয়ে থাকতে হয়। তুমি কিছু মনে না করলে আমি তোমাকে প্রতিদিন ড্রপ করতে পারবো, কারণ আমি প্রতিদিন এদিক দিয়েই ভার্সিটি যাই আর ওখান থেকেই অফিস। না, আপনি কেন আমাকে? তাতে কি? এখানে দাঁড়িয়ে হ্যারাস হওয়ার চেয়ে এটাই কি ভালো নয়? উনার কথার পিঠে কিছু বলতে পারলাম না, কারণ উনি তো ঠিকই বলছেন। কিন্তু আমি এমন মেয়ে যে এখনো উনার নামই জানি না। এই দেখ, কাল থেকে বকবক করছি, কিন্তু এখন অবধি কেউ কারো নামই জানি না। আচ্ছা, তোমার নাম কি? লাবিবা ইসলাম। লাবিবা খুব সুন্দর নাম তো। আমি হৃদ চৌধুরী। স্টাডির পাশাপাশি বাবার বিজনেস সামলাই। অহোহো, হৃদ চৌধুরী নাম শুনেছি, ইয়াং বিজনেসম্যানের মধ্যে সবচেয়ে সফলতম একজন বিজনেসম্যান তিনি, যার জন্য মেয়েরা পাগল প্রায়। আজকে হোয়াইট শার্ট পরনে, উপরের দুটো বোতাম খোলা, হাত ফোল্ড করা, একদৃষ্টিতে সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছেন। দেখতে কি হ্যান্ডসাম লাগছে! এর জন্য মেয়েরা পাগল থাকবে এটা অস্বাভাবিক কিছু নয়। আমিও একক দৃষ্টিতে তাকিয়ে আছি উনার দিকে। সামনের দিকে তাকিয়ে বললেন, আমার দিকে এভাবে তাকিও না, প্রেমে পড়ে যাব। উনার কথায় হুঁশ ফিরল আমার। দ্রুত চোখ সরিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে নিজেরও লজ্জা ডাকায় ব্যস্ত আমি। কেমন হ্যাংলার মতো তাকিয়েছিলাম, উনি কি ভাবলেন কে জানে। তুমি কথাটা কি সিরিয়াসলি নিচ্ছে নাকি? আমি কিন্তু সিরিয়াসলি বলিনি, জাস্ট ফান। উনি আমাকে কলেজ নামিয়ে নিজের ভার্সিটি চলে গেলেন। গেটের কাছে গিয়ে রোজের সাথে দেখা হয়ে গেল, সাথে রোদ ভাইয়াও আছে। উনাদের সাথে কথা বলে দুজনেই ক্লাসে চলে গেলাম। আড্ডা হাসি গানে কেটে গেল দিনটা। রোজকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি। আর রোজ তার ক্রাশের জন্য অপেক্ষা করছে। মাঝে মাঝে রোজকে খুব হিংসা হয়, মেয়েটা কত ভাগ্যবান, রোদ ভাইয়ার মতো একজনকে পেয়েছে। যদিও এখনও তিনি তার ভালোবাসা স্বীকার করেননি, তবুও আমি শিওর একদিন না একদিন ঠিক কাছে টেনে নেবেন রোজকে। এত কেয়ারের মধ্যে ভালোবাসা থাকবে না, এটা মানা যায় না। ক্লাসে বসে গল্প নিয়ে ব্যস্ত আমি আর লাবু। স্যার বকবক করছেন তো করছেনই, উনার থামার নামই নেই। নাহিদ স্যার অত্যন্ত বোরিং একজন টিচার। কোনো জানি উনি ক্লাসে এলেই আমি কিছুতেই মনোযোগী হতে পারি না। অনেক সময় উনার লেকচার শুনতে শুনতে আমি ঘুমিয়েও পড়ি। আসলে এমন একজন স্যারের ক্লাস করলে যে কারো চোখে অনায়াসে ঘুম ধরা দেবেই দেবে। আজ আমাদের গল্পের মূল হলো আমাদের সিনিয়র আফিফকে ভাইয়াকে ঘিরে। সে নাকি একটা মেয়ের প্রেমে হাবুডুবু খাচ্ছে, কিন্তু মেয়েটা তাকে পাওয়াই দিচ্ছে না। লাবু কলেজের মোটামুটি সব খবর জানে। কলেজের আনাচে কানাচে কোথায় কোনো ছেলে কোনো মেয়ের সাথে প্রেম করছে, সেই সব খবর ওর কাছে পাওয়া যায়। কোথা থেকে যে এসব জোগাড় করে আমি জানি না। আমরা আফিফ ভাইয়াকে কথা বলছি, এমন সময় স্যার বলল, স্ট্যান্ড আপ রোজ এন্ড লাবিবা। স্যারের কথায় উঠে দাঁড়ালাম। জানি স্যার এখন কত শত বাণী শুনিয়ে ছেড়ে দেবেন, তেমন কোনো শাস্তি পাব না। রোদ ভাইয়াও এই কলেজেরই স্টুডেন্ট ছিলেন আর খুব সেলিব্রিটিও ছিলেন। মেয়েরা পাগল প্রায়। তাকে চেনে না এমন কেউ কলেজে নেই। তাই তার কাজিন হওয়ার সুবাদে কেউ আমাকে কিছুই বলে না। স্যার ইচ্ছামতো ঝাড়লেন আমাকে আর লাবুকে। তা অবশ্য আমাদের গায়ে লাগেনি। স্যারের কথা শুনে আরও উল্টো দুজনে মুচকি হাসছি। স্যার আরও কিছু বলতে যাবেন, সাথে সাথে বেল পড়ে গেল আর আমরা রেহাই পেলাম।
কলেজ শেষে লাবিবাকে বিদায় জানিয়ে রোদ ভাইয়ার জন্য ওয়েট করছি। আজকেও লেইটেই কুমির ছানাকে মাঝে মাঝে মেরে ফেলতে ইচ্ছা করে। অবশেষে তিনি এলেন আর আমাকে নিয়ে বেরিয়ে গেলেন। মাঝপথে গিয়ে বাইক থামিয়ে নেমে গেল সে। আমি চোখ বুলিয়ে দেখলাম আইসক্রিম পার্লার কিনা, কিন্তু না, এটা তো আইসক্রিম পার্লার না, এটা তো হাইওয়ে। এখানে নামলো কেন? ভাইয়া কি হলো, এখানে নামলি কেন? দরকার আছে, তুই চুপ করে বসে থাক। ভাইয়া একটু এগিয়েই দেখলাম কারো সাথে কথা বলছে, কিন্তু লোকটাকে। ওরা কথা বলতে বলতে আমার কাছে আসলো। এত রোদ ভাইয়ার বেস্ট ফ্রেন্ড নাহিদ ভাইয়া। নাহিদ আর রোদ ভাইয়া জানকা জিগার দোস্ত, একজন আরেকজনকে ছাড়া কিচ্ছু বুঝে না। নাহিদ ভাইয়া আমাকে বলল, কি রোজ, কেমন আছো? কাল তো তুমি ফাটিয়ে দিয়েছ। মানে কি করেছি কাল আমি? অবাক হয়ে রোদ ভাইয়া চোখ দিয়ে ইশারা করছে না বলার জন্য, যা আমার চোখ এড়ালো না। কিন্তু ভাইয়া রোদ ভাইয়ার ইশারাকে পাওয়া না দিয়ে বললেন, কাল তুমি নাকি নেহাকে আচ্ছা ঝেড়েছ। আসলে শুনে আমি খুব খুশি হয়েছি। জানো, গত এক সপ্তাহ ধরে ও রোদের পেছনে পড়ে আছে, কিছুতেই পিছু ছাড়াতে পারছিল না, একদম আটার মতো লেগেছিল। তাই আমি রোদকে আইডিয়া দিয়েছিলাম একবার শুধু তোমার কাছে নিয়ে আসতে। তাই গতকাল নিয়ে এলো আর ব্যাস, ম্যাজিকের মতো কাজ হয়ে গেল। রোদ ভাইয়া যে বলল নেহা আপু ওর গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড? হাহা, ওটা তো নেহা বলেছিল ও নাকি রোদকে ভালোবেসে ফেলেছে। আরও কত কি রোদ তো বলেনি, অনেক বুঝিয়েছে কিন্তু বুঝেনি। তাই তোমার কাছে নিয়ে এসেছিল একটু কড়া ডোজের মেডিসিন দেওয়ার জন্য। কড়া ডোজ পেয়ে এখন পিছু ছেড়েছে। নাহিদ ভাইয়ার কথা শুনে কুমির ছানাকে আমার আস্ত চিবিয়ে খেতে ইচ্ছা করছে। কোথায় এত বড় উপকার করার জন্য আমাকে থ্যাঙ্কস দিবে, তা না করে কাল রাতে আমাকে কি শাস্তিটাই না দিল। কুমির ছানার দিকে আমি অগ্নিদৃষ্টি নিয়ে তাকাতেই চোখ ফিরিয়ে নিল। এখন পচা ডোবায় চুবিয়ে মারতে ইচ্ছে করছে আমার। আচ্ছা, পচা ডোবায় চুবালে একেবারে মরবে তো? এই রোজ এত বড় উপকার করার জন্য তোমাকে রোদ কি গিফট দিল? অনেক মহামূল্যবান গিফট ভাইয়া, দাঁত কিরবির করে। আপনি শুনলে হার্ট অ্যাটাক করবেন। বল কি? তাহলে তো শুনতাই হয়, বলো প্লিজ। আমার স্পেশাল গিফট হলো ভাইয়ার গার্লফ্রেন্ড ভাগানোর জন্য কাল ভোর রাত পর্যন্ত ভাইয়ার পা টিপে দেওয়া। বুঝছেন ভাইয়া, এর থেকে ভালো গিফট কি আর কিছু হতে পারে? দাঁতে দাঁত চেপে আমার কথা শুনে জিহ্বায় কামড় দিয়ে রোদ ভাইয়ার দিকে তাকালেন উনি। রোদ ভাইয়া কি করবে বুঝতে পারছে না। উনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, এই রোদ কি বলছে রোজ? তুই সত্যি এমন করেছিস? হুম। শালা, তোকে কত ইশারা করলাম কিন্তু শুনলি না কেন? শুধু শুধু আমার নামে মিথ্যা বলে মেয়েটাকে রাগাচ্ছিস। ওদিকে চল বলে আমার থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো ওরা। শালা, তুই জানিস এই বাহানায় ওকে দিয়ে কত কাজ করাতে পারতাম, কত বকা ঝকা করে মজা নিতে পারতাম, কিন্তু তোর জন্য কিচ্ছু হলো না। উল্টো আমি কেস খেয়ে গেলাম। যা শালা, ভাগ এখান থেকে। নাহিদ ভাইয়াকে বিদায় করে আমার কাছে এসে দাঁত কেলিয়ে বলল, রোজ বিশ্বাস কর, সত্যি ও আমার গার্লফ্রেন্ড ছিল। ও মজা করেছে। তুই তো তোর রোদ ভাইয়াকে চিনিস, বল তোর ভাই কি কখনো মিথ্যা বলতে পারে? থামো থামো, আর মিথ্যা বলিস না, ঠাডা পড়ব তোর উপরে। তুই আমার সাথে এমন করতে পারলি ভাইয়া? করুণ সুরে। তোর কাছে আজকে আমার থেকে ওই নাহিদ বড় হল। আমার কথা বিশ্বাস না করে ওর কথা করছিস? হুম, কারণ ভাইয়া তোর মতো খারাপ না। তুই কি কাজটাই না করালি আমাকে দিয়ে? আমার হাত পুরো ব্যথা হয়ে গেছিল, তবুও ভেবেছিলাম আমি ভুল করেছি আর তুই তার শাস্তি দিচ্ছিস। কিন্তু না, তুই ইচ্ছা করে সব করলি। চল, আমি বাসা যাব। তুই আমার কথা শুনবি কি না? না হহ, আমি শুনমু না। তুই কি আমাকে বাসায় পৌঁছে দিবি নাকি আমি পায়ে হেঁটে চলে যাব? বাড়িতে এসে গাল ফুলিয়ে বসে আছি আমি, কারো সাথে কোনো কথা নেই, বিশেষ করে রোদ ভাইয়ার সাথে তো নেই।
শয়তান, তুই আমার সাথে এমন করলি। আমি ভাবলাম সত্যি, কিন্তু না, সবটাই নাটক। এমন সময় এসে ভাইয়া আমার পাশে বসল। বাইরে থেকে এসেছে তাই খুব ক্লান্ত দেখাচ্ছে। আমি চুপচাপ বসে আছি, তখন বলল, রোজ একটা উপকার করবি আমার? আমি অবাক হয়ে তাকালাম যে আমাকে দিয়ে জোর করে ধমক দিয়ে কাজ করাই সে আজকে এভাবে বলছে। কিরে, কথা বল। বল, কি উপকার করতে হবে? বাইরে খুব গরম পড়েছে, তুই আমাকে একক গ্লাস জুস বানিয়ে দিবি। জুসের কথা শুনেই আমার মাথায় দুষ্ট বুদ্ধি এলো। এক লাফে রাজি হয়ে গেলাম জুস বানানোর জন্য। দৌড়ে রান্নাঘরে গিয়ে ঝটপট ভাইয়ার জন্য একক গ্লাসস জুস বানিয়ে হাজির হলাম তার সামনে। কি ব্যাপার, আজ এত ফাস্ট যে? গ্লাস হাতে নিতে নিতে। তোমাকে খুব ক্লান্ত আর তৃষ্ণার্ত দেখাচ্ছে, তাই দেরি করিনি। তাড়াতাড়ি খেয়ে গ্লাসটা দাও। ওয়াক। আমি হাসতে হাসতে শেষ ভাইয়ার মুখটা দেখার মতো হয়েছে। এটা কি বুচি পেছি? তাড়াতাড়ি পানি দে। এই নে, আমি জানি পানি তোর লাগবে, তাই আগেই নিয়ে এসেছি। পানি দিতে দিতে, তুই আমাকে এটা কি খাওয়ালি রে বুচি পেছি? আমি তোর কি ক্ষতি করেছিলাম তুই আমার সাথে এমন করলি? ভাইয়ারে, এটা স্পেশাল করলার জুস। অনেক কষ্টে অনলি তোর জন্য বানিয়েছি। কাল আমাকে দিয়ে কি করিয়েছিলিস মনে নেই তোর? তার জন্য আমার সাথে এমন করবি? আমি কি তোর শত্রু? আমাকে দিয়ে পার্টি পানো, এবার লও ঠেলা হুহহ। তোকে আমি আজকে মেরাই ফেলব। আমার সাথে ফাজলামো দাঁড়া। আমার দিকে তেড়ে আসতেই ধরতে পারবি না বলে হাসতে হাসতে দৌড়ে পালালাম। রুমে গিয়ে দরজা আটকে হাসতে হাসতে বিছানায় গড়াগড়ি খাচ্ছি। আহ, কি শান্তি! আকাশে কালো মেঘে ডেকে গেছে। মনে হচ্ছে একটু পর বৃষ্টি হবে। ফুপ্পির কথায় কাপড় তুলতে ছাদে গেলাম। ছাদ থেকে সব কাপড় নিয়ে দেখলাম কাপড়গুলো শুকায়নি, তাই সোজা রোদ ভাইয়ার ঘরে গেলাম। রোদ ভাইয়া ঘুমিয়ে আছে। সবগুলো কাপড় রোদ ভাইয়ার উপর রেখে দিলাম। রোদ ভাইয়া ঘুমের ঘোরে সবগুলো কাপড় নিজের সাথে পেঁচিয়ে নিচ্ছে। আমি বারবার কাপড়গুলো ভাইয়ার পা থেকে মাথা অবধি ভালোভাবে মেলে দিচ্ছি। ঘুমু ঘুমু চোখে বিরক্তি নিয়ে জিজ্ঞেস করল, কিরে, তোর জ্বালায় কি একটু শান্তিতে ঘুমাতেও পারব না? এই ভেজা কাপড় আমার উপরে দিয়েছিস কেন? দেখো না ভাইয়া, বাইরে বৃষ্টি হচ্ছে আর কাপড়গুলো দেখ একটাও শুকায়নি। তাই তোর উপরে দিলাম যাতে রোদের তাপে কাপড়গুলো তাড়াতাড়ি শুকাতে পারে। এই মেয়ের এমন কাণ্ড দেখে আমি কি বলবো? বলার মতো ভাষা হারিয়ে ফেলেছি আমি। এক দৃষ্টিতে তাকিয়ে আছি ওর দিকে। কিরে ভাইয়া, ঠিক হয়ে শুয়ে থাক, না হলে কাপড়গুলো মেলব কি করে? ভালোভাবে মেলতে দে। এবার মেজাজ গরম হয়ে গেল। একে তো আমার স্বাদের ঘুম ভাঙ্গালো, তার উপর এমন পাগলামি আর নেওয়া যাচ্ছে না। ঘুম থেকে এক লাফে বিছানায় উঠে বসলাম আমি। এই সরা, এগুলো তুই কি রে? হ্যাঁ, এখনো কি বাচ্চা আছিস? কমন সেন্স নেই? আমার নাম শুধু রোদ, তার মানে এই না যে আমি রোদের মতো তেজ দেখাতে পারব। তুই কাপড়গুলো এভাবে ফেললি কেন? জানিস কত কষ্ট করে মালি ধুয়ে দিয়েছিল, ধুর সব নষ্ট করে দিল। কাপড় তুলতে তুলতে, এক্ষুনি কি যেন বলছিলি তুই রোদের মতো তেজ দেখাতে পারিস না, তাহলে এখন কি করলি? তুই থামবি? আবার এক কথা। ওরে গাধি, এটা তেজ ন, এটা রাগ দেখালাম। কেন বলবো না? তেজ দেখিয়ে কাপড় ফেলতে পারিস আর তেজ দিয়ে শুকাতে পারিস না? অদ্ভুত। এমনি এমনি রোদ হয়ে বসে আছিস, কোনো কাজের না। এতটুকু কাপড়ই যদি শুকাতে না পারিস তাহলে তুই কিসের রোদ? তোর তো বৃষ্টি হওয়ার কথা ছিল। অহোহো, তুই তো ছেলে, তাহলে মেঘ বা বাদল নানা বলদ হলে ভালো হতো। খিল খিল করে হেসে, উফ অফ, ও গড, এই মেয়ে আমায় পাগল বানিয়ে ছাড়বে। তুই কি বললি আমাকে? বলদ? বাদল নামটা কেমন যেন তোর সাথে যায় না, তাই বলদি বেটার। বলদ তোর সাথে একদম পারফেক্ট।
রোদ হয়ে যখন কাপড় শুকাতে পারিস না তাহলে তোকে বলদ ছাড়া আর কি বলবো? আচ্ছা আমি রোদ, তাই আমাকে কাপড় শুকিয়ে দিতেই হবে। আর যদি না পারি তাহলে আমি বলদ, তাই তো? হুম। তা নয়তো কি? তাহলে তুই তো রোজ। তুই আমার রুমটা রোজ দিয়ে সাজিয়ে দে। জানিস তো রোজকে আমি কত ভালোবাসি। হুম। আমি তো আছি, তাই দেখ তোর রুম রোজে ভরা। এখন আমি তোর রুমে, এবার আমাকে কোথায় রাখবি তুই জানিস। বুকে রাখবি নাকি মালা বানিয়ে গলায় ঝুলিয়ে রাখবি সেটা তোর ইচ্ছা, তবে আমার কোনোটাই আপই নেই। উফ অসহ্য। যা কাপড় নিয়ে আমার রুম থেকে বিদেয় হ। আমি অসহ্য, তবুও আমাকে সহ্য করতে হবে। আর তোর রুমে আমি থাকতে আসিনি। কাজের বেলায় অষ্টর্ম্বা আর কথার বেলায় ঠিক কি বললি? চোখ রাঙিয়ে মম বলেই দৌড়ে বেরিয়ে গেলাম। আরও কিচ্ছুক্ষণ থাকলে একটা মারও মাটিতে পড়ত না। জোর বাঁচান, বেঁচে গেছি। কলেজ ক্যাম্পাসে একগুচ্ছ লাল গোলাপ হাতে নিয়ে হাঁটু গেড়ে লাবুর সামনে বসে আছে রাতুল। রাতুল দীর্ঘদিন ধরে লাবুকে ভালোবাসে, আমাদের সাথেই পড়ে। লেখাপড়ায় খুব একটা ভালো না, মেয়েদের ইভটিজিং করার রেকর্ড আছে তার। তবে দেখতে ভালোই, কিন্তু ছেলেটাকে আমার একদম সহ্য হয়। লাবুও সহ্য করতে পারে না। ওকে দেখলেই 100 হাত দূরে থাকি আমরা। কিন্তু আজকে লাবুকে প্রপোজ করেই ফেলল। কলেজের সবার চোখ এখন লাবু আর রাতুলের দিকে। লাবু একইভাবে স্থির হয়ে এখনো দাঁড়িয়ে আছে, কিছু বলছে না। ওর এমন অসহায় মুখ দেখে আমি গিয়ে ওর সামনে দাঁড়ালাম। আমার হাতে ঝাপটে ধরল ও। এবার মনে হচ্ছে দম ফিরে পেল। কিছু না বলে আমি আর লাবু চলে যাচ্ছিলাম, তখন পেছনে থেকে বলল, লাবিবা, আমার ভালোবাসাকে তুমি অ্যাকসেপ্ট না করে কোথায় যাচ্ছ? প্রপোজ করলে কি বলতে হয় সেটাও জানো না। রাতুলের দিকে ঘুরে তাকিয়ে লাবুকে কিছু বলতে না দিয়ে আমি বলা শুরু করলাম, লিসেন রাতুল, লাবু তোকে ভালোবাসে না, তাই তোকে কিছু না বলে চলে যাচ্ছে। এবার যদি তুই এই সামান্য বিষয়টাও না বুঝতে পারিস তাহলে লাবুর কিছু করার নাই। দেখ রোজ, আমি তেরো কাছ থেকে কিছু শুনতে চাই না। যা বলার লাবিবা আমাকে বলবে। আমার কথা আর লাবুর কথা আলাদা না, এক। তুই ওর মুখ দেখে বুঝতে পারছিস না? ও যদি তোকে ভালোবাসত তাহলে এতক্ষণে আমার কথার প্রতিবাদ করত, কিন্তু তা করেনি। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? ও তোকে চায় না। কাজটা তুই ভালো করলি না রোজ, এর জন্য তোকে পস্তাতে হবে। ওকে যখন পস্তাব তখন দেখা যাবে বলে লাবুর হাত ধরে চলে গেলাম ক্লাসের দিকে। চলবে।